বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী। চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ, চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্ধকার রাত, টিমটিম করে জ্বলছে মোমবাতিগুলো। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল। বারান্দায় ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেট পোড়াচ্ছে জিয়ান রেজা চৌধুরী। সদ্য পাইলটে জয়েন করেছে। বয়স 28-এর কোঠায় হলেও দেখতে 25 বছরের যুবক। লম্বা চওড়া শরীর, উজ্জ্বল বর্ণের গায়ের রং, ধূসর রাঙা চোখ। কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসল। সিগারেটে শেষ টান দিয়ে ধোয়া নয়নার চোখে মুখে ছাড়ল। মোবাইলের টর্চ অন করে বলে বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয়। তা কি জানো না? নয়না চুপ করে আছে। শরীরে অসহ্য ব্যথা, চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরছে। জিয়ান বলল, বয়স কত তোমার? নাম কি? নয়না তবুও চুপ করে আছে, চোখ থেকে অঝর ধারায় অশ্রু ঝরছে। জিয়ান রেগে বলে, বোবা নাকি তুমি? যেটা জিজ্ঞেস করলাম উত্তর দাও। নয়না তবুও মুখ থেকে কথা বের করলো না। জিয়ান নয়নার বাহু ধরে বলল, নাম জিজ্ঞেস করেছি তো, উত্তর দাও। নয়না কাপা কাপা কণ্ঠে বলল, সুনয়না। জিয়ান বলল, তোমার বোন কোথায়? নীলাঞ্জনা কোথায়? সুনয়না বলল, আমি জানি না। জিয়ান বলল, আমাকে বিয়ে কেন করলে? কবুল কেন বললে? তোমাকে শোপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি। ভালো না বাসলেও আমি প্রাপ্তবয়স্ক পুরুষ। আমার শারীরিক চাহিদা আছে, সেটা তো বউ হিসেবে তোমাকে পূরণ করতে হবে। কবুল যখন বলেছ তখন তো আর নিস্তার নেই। এটা বলেই নয়নাকে আবার কোলে তুলে নিল। নয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর সহ্য করতে পারবো না। অনেক ব্লিডিং হচ্ছে, আমার পুরো শরীর ব্যথা করছে, প্লিজ ছেড়ে দিন। আর ব্যথা দেবেন না ভাইয়া। জিয়ান বলল, বয়স কত তোমার? সুনয়না বলল, ছেড়ে দিন আমাকে, আমি সত্যি বলছি আমি মরে যাব। জিয়ান নয়নাকে বেডে রেখে লাইট অন করলো। নয়না আরো ভালো করে নিজের শরীরে চাদর পেঁচিয়ে নিল। এলোমেলো চুল, ফর্সা চেহারাটা লাল হয়ে আছে, চোখে লেপটে আছে কাজল, ঠোঁট জোড়া ফুলে উঠেছে। মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের। জেদের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা উচিত হয়নি। জিয়ান নরম স্বরে বলল, এখনো ব্লাড আসছে? নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জিয়ান বলল, ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে আসো। নয়না উঠতে যেয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। জিয়ান নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো। নয়নার শরীরে পানি লাগতেই শরীর জ্বলে উঠল। জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো। বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর হাস্যোজ্জ্বল মুখখানা। কে বলবে এই মেয়েটি তাকে চরমভাবে ঠকিয়েছে? আসলেই কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা ঠুনকো? এর মধ্যেই শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে, আমার প্যাড লাগবে। জিয়ান বলল, আমি কি তোমার চাকর? আমাকে কেন বলছো? নয়না জিয়ানের ভয়ে আরো 2 কদম পিছিয়ে যায়, যার ফলে নয়নার কাঁধ থেকে চাদরটা সরে যায়। ফর্সা কাঁধে তিলটা জ্বলজ্বল করছে। জিয়ান চোখ রাঙিয়ে বলে, তুমি কি ড্রেসও পরতে পারো না? এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে? নয়না চাদর শক্ত করে ধরে বলে, আমার ড্রেসও তো বাসায়। জিয়ান বলল, তাহলে তুমি এখানে কেন এসেছো? নয়না কিছু বলবে তার আগেই জিয়ান নয়নার দিকে একটা টি শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে, আজকের মতো ম্যানেজ করো, কালকে একটা ব্যবস্থা করব। নয়না বলল, কিন্তু প্যাড? জিয়ান বলল, প্যাড দিয়ে কি করবে? নয়না পায়ের নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। জিয়ান বলল, বলো। নয়না মিনমিন করে বলল, পিরিয়ড। জিয়ান বলল, প্রথমবার তাই ব্লাড বের হয়েছে, এখন থেকে আর বের হবে না, চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো। নয়না ওয়াশরুমে এসে টি শার্ট পরতেই হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেল। 6 ফুট লম্বা চওড়া বডির টি শার্টের ভেতর নয়না ছানাপোনা। জিন্সটাও পরে 2 হাতে ধরে আবার রুমে আসলো। জিয়ান নয়নার দিকে একবার তাকালো, তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলে, বা পাশে শুয়ে পড়ো। নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদেই চলেছে। মাহবুব তালুকদার এবার উঠে বসলেন। বেড সাইডে থাকা সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন। ধমকের সুরে বললেন, সেই কখন থেকে মরা কান্না করছো? তা মরেছেটা কে? মাহফুজা বেগম বললেন, এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছো কে মরেছে? মাহবুব তালুকদার বললেন, মাহফুজা, কতবার বলেছি, মেয়েদের জন্মই হয় পরের ঘরের জন্য, আজকে না হয় কালকে পাঠাতেই হতো। মাহফুজা বেগম বললেন, তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে? মাহবুব তালুকদার বললেন, আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি, আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়। মাহফুজা বেগম বললেন, সবসময় তুমি ভালোই করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো তার পরিবারের জন্য, কিন্তু সেসবে আমার মেয়েটাকে কেন কুরবানি দিলে? মাহবুব তালুকদার বললেন, আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না,
নীলাঞ্জনা একটা ভুল করেছে, তার ভুলের জন্য আমরা শাস্তি দেব, কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক সেটা তো হতে দিতে পারি না। নাজিম চৌধুরীর যেমন নাম তেমন তার দাপট। তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখত না। মাহফুজা বেগম বললেন, বাহ, নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে। মাহবুব তালুকদার বললেন, বলি কেন বলছো, মেয়ে আমার ভালো থাকবে। মাহফুজা বেগম বললেন, তা তো থাকবেই, এখনো এসএসসির গণ্ডি পেরোতে পারল না, সেই মেয়েকে একটা প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিলে, এখন বলছো মেয়ে আমার ভালো থাকবে। তুমি কি সত্যি সুনয়নার নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। মাহবুব তালুকদার বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। মাহফুজা বেগম বললেন, তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটু আঁচড় লাগলে আমি কাউকে ছেড়ে দিব না, জেলের ভাত খাওয়াবো সবাইকে, ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1:25। এখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতে কল করে বসলেন নাজিম সাহেবকে। নাজিম সাহেব ভ্রুকুচকে কলটা রিসিভ করলেন। গম্ভীর কণ্ঠে বললেন, এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব? মাহবুব তালুকদার বললেন, রাগ অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দেয়। নাজিম চৌধুরী বললেন, যেটা বলার জন্য কল করেছেন সোজা সেই পয়েন্টে আসুন। মাহবুব তালুকদার বললেন, আমার মেয়েটা নাবালিকা, এখনও তার 18 বছর হতে 2 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না করে। নাজিম চৌধুরী বললেন, নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না, এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলবো? মাহবুব তালুকদার বললেন, ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন। নাজিম সাহেব কল কেটে দিয়ে বলেন, নাইস জোকস, একটা 27 বছরের যুবকের বউ কিনা নাবালিকা। মিতা বেগম বললেন, কি বলো? তাহলে যাও ছেলেটাকে আটকাও, রাগের বসে মেয়েটার সাথে কি না কি করে ফেলবে। নাজিম চৌধুরী বললেন, তোমার ছেলের রাগ তোমার অবশ্যই জানা, কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না, না করবেই করবে। কি হলো রেজাল্ট? মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল, শেষে কি হলো? তারা আরেকটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল। এবার যা হওয়ার হোক, তুমি চুপচাপ ঘুমাও। মিতা বেগম বললেন, এইসবে বাচ্চা মেয়েটার কি দোষ? ও তো ভিকটিম, সবাই ওর উপর চাপিয়ে দিল সব। সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসলো জিয়ান। আড়মোড়া ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে। নাক মুখ কুচকে উঠে পড়ল। ইচ্ছে করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো, এই মেয়ে উঠো। কি হলো, উঠছো না কেন? নয়না বলল, আম্মু, আমার পিরিয়ড চলছে, একটু ঘুমাতে দাও তো, ডিস্টার্ব করো না। জিয়ান আর ডাকলো না নয়নাকে, ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বাসার কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাহিরে। ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল। বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে, কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না। ধুর, আজকে কি মান সম্মান এভাবেই চলে যাবে? দোকানদার হঠাৎ করে বলল, আপনার কিছু লাগবে? জিয়ান বলল, জি, 1 প্যাকেট প্যাড দিন, সবচেয়ে ভালোটা। লোকটা প্যাড প্যাক করে দিতে দিতে বলে, স্যার, নতুন বিয়ে করেছেন বুঝি, তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন? আরে স্যার, এসব তো কমন ব্যাপার, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এর সাথে চকলেট, আইসক্রিম, ফুল কিনে নিয়ে যাবেন, দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে। জিয়ান বলল, আপনাকে কত টাকা দিব? দোকানদার বলল, 120 টাকা। টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো। ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে। বাসায় এসে ঢুকতেই মিতা বেগম বলেন, মেয়েটার সাথে ভালো আচরণ করিস, মেয়েটার বয়স কম। জিয়ান বলল, বয়স কম তাহলে বিয়ে দিল কেন? বাসায় সাজিয়ে রেখে দিত। যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না। মিতা বেগম বললেন, বিয়ে যেহেতু হয়েছে বউ তোমারই থাকবে, কেউ নিয়ে যাবে না, কয়েকটা দিন সময় দাও, বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। জিয়ান বলল, আমি বুঝতে পেরেছি, তবে দুঃখিত, তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুলসজ্জা সেরে ফেলেছে। কথা শেষ করার আগেই জিয়ানের গালে ঠাস করে একটা চড় পড়ল। জিয়ান রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে নাজিম সাহেব। নাজিম সাহেব বললেন, তুমি কি মানুষ আছো? মানুষের তো বোধ বুদ্ধি থাকে, নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহেভিয়ার করবে। কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছো, সারা জীবনের জন্য সে তোমার অর্ধাঙ্গিনী, নিজের অর্ধেক অংশ ও তোমার, তাই সেভাবেই ট্রিট করবে। বাবা মায়ের সামনে কথা বলার ম্যানার্সটুকুও হারিয়ে ফেলেছো। তোমাকে পড়ালেখা করাতে পাঠিয়েছিলাম প্রেম করতে না, করেছো শুধু প্রেম। 1000 বার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না, তবুও তোমার জেদের কারণে আমরা নত হয়েছি। কি লাভ হলো? সেই তো তোমার সাধের প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল। বললাম ফিরে আসো, কিন্তু না, তোমার তো বউ লাগবেই, বউ ছাড়া তুমি ফিরবে না।
তো বউ যখন নিয়েই এসেছো তার যত্ন করো। আর হ্যাঁ, এরপর কথা বলার সময় সামনের মানুষটা কে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দিবে। জিয়ান রাগে টকবক করতে করতে দোতলায় আসলো। দোতলার সিঁড়ির কাছে থাকা ফ্লাওয়ার বক্সটা পা দিয়ে ফেলে ভেঙে ফেললো। ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে। রুমে এসে দেখে নয়না ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে। চোখটা ফিরিয়ে নিল, কিন্তু বেহায়া নজর আবার সেদিকে পড়ল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত, সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা ঘাড়ের উপরে জোড়া তিল দুটো যেন জিয়ানকে চুম্বুকের মতো টানছে। কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান। জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শরীর দেখিয়ে জিয়ান রেজা চৌধুরীকে ঘায়েল করা সহজ না। তা বয়স কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না। কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বলে, আপনার মধ্যে কি সাধারণ ম্যানার্সটুকুও নেই? রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এইটুকু বলেই ঢোক গিলল নয়না। যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী না, কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয়। নিজেকে তখন সিংহের গুহায় অসহায় বেড়াল মনে হয়। জিয়ান বলল, হামারা রুম হামারা মার্জি। নয়না বলল, অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করাও বোকামি। এক প্রকার মুখ ফসকেই কথাটা বের হয়ে গেল। সাথে সাথে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। বুকের ভেতর কেমন ধুকবুক করছে। নয়না শাড়ি দু হাতে ধরে কোনো মতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ, কখন যেন আক্রমণ করে বসে। হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো। নয়না 2 কদম পিছিয়ে গেল। জিয়ান 2 কদম এগিয়ে আসলো। নয়না ভীত কণ্ঠে বলল, সামনে থেকে সরুন। কি করছেন? জিয়ান হুট করে শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। নয়না চোখ বন্ধ করে নিল। হার্ট এত জোরে বিট করছে মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে। ভেঙে ভেঙে বলল, প্লিজ ছাড়ুন। জিয়ান বলল, অসভ্যতা করা এখনো বাকি। এটা বলেই নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বলে, বড্ড আদুরে তুমি। বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেলি। এত কিউট টেডি বিয়ারের মতো বউকে আদরে আদরে ভরিয়ে দিতে হয়। কে জানে এই বিয়ে কয়দিন টেকে। নয়নার বন্ধ চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরী নজর তো দূরে ফিরেও তাকায় না। এটা বলেই ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে, আগামীকাল রিসিপশনের পরে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। হঠাৎ করে এমন হয় শাড়ি পুরোটা এলোমেলো হয়ে গেল। জিয়ান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, টেবিলের উপর প্যাড রাখা, আমি বের হচ্ছি, তাড়াতাড়ি শাড়ি ঠিক করো। জিয়ান রুম থেকে বের হতেই নয়না শাড়ি পেঁচাতে লাগলো। না, কোনোভাবে আগামাথা মেলাতে পারছে না। ধুর, এসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পরা হবে না। কিন্তু আমি পরবো কি? কোনো ড্রেসও তো আনা হয়নি। গালে হাত দিয়ে কতক্ষণ ভাবলো, তারপর নিজের বুদ্ধি কাজে লাগিয়ে পরার মতো ড্রেস বানিয়ে নিল। প্যাড হাতে নিয়ে বেশ অবাক হলো। প্যাডের সাথে একটা ব্যাগে কিটক্যাট আর ডেইরি মিল্ক চকলেট দেখে বেশ অবাক হলো নয়না। মনে মনে বলে, লোকটা কি এই আধবুড়ো বয়সে চকলেট খায়? এমন রসকসহীন মানুষ চকলেট কি করে খেতে পারে? চকলেট খাবে সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে চকলেট খাওয়া শুরু করলো। জিয়ান চলে যেতেই মিতা বেগম বললেন, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? নাজিম সাহেব বললেন, একদম চুপ থাকো। এসব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি। ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছ ছেলেটাকে। বয়স? বাবা মায়ের সামনে বয়স আবার কি? অন্যায় দেখলেই কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আর হ্যাঁ, ওই বাড়িতে কল করে বলে দাও কালকে এখানে রিসিপশন। সো এখানে এসে যেন কালকে কোনো নাটক ক্রিয়েট না করে। এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আরেক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়েছি। চৌধুরী পরিবার হাতছাড়া তো করা যায় না। ডার্টি গেম খেলেছে ওরা। মিতা বেগম বললেন, দোষ তো তোমার ছেলেরও আছে। নাজিম সাহেব বললেন, সেটাও তোমার ফল্ট। আমি তখন তোমাকে বললাম আমি দেখে নিচ্ছি রেজাকে। তখন তুমি বললে, দয়া করে ভরা আসরে সিন ক্রিয়েট করো না, যা হচ্ছে হতে দাও। জিয়ান রুমের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে।